তবে আজ না প্রাইভেট শেষ করে এই গাড়ির দিকে এগিয়ে আসছিল, হয়তো আপনাকে দেখতে। পরে আমি চলে এসেছি। বুঝতে পারেনি তো আমি ওখানে ছিলাম না? না স্যার, বুঝতে দেয়নি। ভেরি গুড। শ্রাবণের ফোনে ছোট্ট একটা মেসেজ এলো, আমি চলে এসেছি। শ্রাবণ হেলান দিয়ে কামালকে বলল, কামাল এয়ারপোর্টে চলো। হঠাৎ এয়ারপোর্টে কেউ এসছে? চলো। এয়ারপোর্টে এসে শ্রাবণ একটু তাড়াহুড়ো নিয়ে ভেতরে ঢুকলো। হঠাৎ চোখে পড়লো চিরচেনা সেই মুখটা, শ্রাবণের বন্ধু সিয়াম। একটা কোণে দাঁড়িয়ে আছে সে। শ্রাবণই ওকে আসতে বলেছে। সপ্তাহখানেক থাকবে, আবার চলে যাবে। শ্রাবণকে দেখা মাত্রই সিয়াম হেসে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, কিরে কেমন আছিস? ভালো, তুই? আর ভালো, তবুও তোকে দেখে ভালো লাগছে। শ্রাবণ সিয়ামকে নিয়ে গাড়িতে উঠলো। সিয়ামকে বাড়িতে পৌঁছে দিয়ে এরপর নিজে বাসায় যাবে। এর মাঝে সিয়াম একটা দোকান থেকে একটা সিম কিনে মোবাইলে ভরলো। বাংলাদেশের সিমটা ওর বাড়িতে রয়েছে, এখন দরকার বলে একটা কিনলো। শ্রাবণ সিয়ামের ফোনটা নিয়ে হিয়ার নাম্বার উঠিয়ে কল দিল। মূলত হিয়ার মন বুঝতেই শ্রাবণের কল করাটা। এদিকে হিয়াও মোবাইল নিয়ে পড়েছিল, কোনো কিছু না ভেবে রিসিভ করলো। এপাশ থেকে সিয়াম বলল, আসসালামু আলাইকুম ভাবি। হিয়া নাম্বারের দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। চেনে না জানে না কিসের ভাবি বলছে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাবি, আমি আপনার দেবর বলছি। কি? আমার তো বিয়েই হয়নি। মিথ্যে কেন বলছেন? বিয়ে তো হয়েছে আমার বন্ধুর সাথে। কবে হলো ভাই? আমি তো জানি না। বিয়ে হয়নি? সিরিয়াস? হয়নি। হিয়ার পট করে মাথায় এলো শ্রাবণের কথা। ও হয়তো এই ছেলেকে বলতে বলেছে। না হলে কে এমন করে বলবে? হিয়াও তালে তাল মিলিয়ে বলে উঠলো, ও দেবর মশাই, ভুলেই গিয়েছিলাম যে আমার বিয়ে হয়েছে। তাহলে আপনার স্বামী মানে আমার বন্ধুকে ফোনটা দিন। আমার স্বামী বাসায় নেই। কোথায় গেছে? হিয়া নাটকীয় সুরে বলল, জানেন আমার স্বামীটা না একদম ভালো না। আপনি তো ওনার বন্ধু, নিশ্চয়ই জানেন উনি কেমন। বউ থাকতেও অন্য নারী দেখে বেড়ায়, বাসায় থাকে না। বউকে যে সময় দিতে হয় জানেই না। নিশ্চয়ই এখনো আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছে। শ্রাবণ দাঁত চেপে নিজের রাগ আটকালো। সিয়াম বলল, ভারী অন্যায়, আপনি কিছু বলেন না? কি বলবো দুঃখের কথা, উনি তো আমাকে সময় দেন না। বউ কি জিনিস বোঝেনি না? শ্রাবণ ফোনটা নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার কত সময় লাগবে, আমি আসছি। হিয়া কণ্ঠটা শুনে পুরাই শকড। সাথে সাথে বলে উঠল, হ্যালো, কে বলছেন? এসে বোঝাচ্ছি। হিয়া ফোনটা বিছানায় রেখে সিটকে দূরে সরে গেল। ওর সাথে কয়েকদিন ধরে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। যেখানে যায় যা করে সব জায়গায় ফেসে যায়। ট্রুথ ডেয়ার খেলতে গিয়ে শ্রাবণের সাথে ফেসে গেছে। শরবত নিয়ে ফেসে রয়েছে। ও যে হাসে তাও নাকি ফেসে গিয়েছে। এখন আবার কথা বলতে গিয়ে ফেসে গেল। হিয়া কপাল চাপড়ে বলে উঠল, আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস। বিকালের দিকে হিয়া জানালা দিয়ে শ্রাবণের গাড়ি দেখেই মনে হয় আরো ভয় পেয়ে গেল। তবুও পর্দাটা হালকা সরিয়ে শ্রাবণকে দেখলো। শ্রাবণ বেশ গম্ভীর ভাব নিয়ে গাড়ি থেকে বের হলো। কালো ফর্মাল অফিস ড্রেস পরেছে। হিয়া চোখ সরাতে গিয়েও পারছে না। শ্রাবণ ড্রাইভারকে চলে যেতে বলে বাসার ভেতরে ঢুকলো। শ্রাবণ সিঁড়ি বেয়ে ওপরে নিজেদের ফ্ল্যাটে চলে এলো। কাব্য নিজের রুমে ঘুমোচ্ছিল। এই বেচারাকেও সাথে নিয়ে এসে আটকে রেখেছে। না বাড়িতে যেতে দিচ্ছে, না কোনো বন্ধুর সাথে দেখা করতে দিচ্ছে। আর অন্যদিকে কাজের আন্টি রান্না শুরু করে দিয়েছে। শ্রাবণ নিজের মতো রুমে ফিরে এসে ড্রেস খুলে শাওয়ার নিতে যায়। শাওয়ার নিয়ে এসে কাভার থেকে সাদা শার্ট আর কালো প্যান্ট বের করে পরে নেয়। এরপরে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ফোনটা হাতে নেয়। ফোনেও চার্জ নেই। শ্রাবণ ফোনটা চার্জে বসিয়ে কাব্যকে দেখতে যায়। কাব্যর রুমে এসে দেখে ও ঘুম থেকে উঠে বসে আছে। কাব্য শ্রাবণকে বলল, কখন এলে ভাইয়া? একটু আগে। ও, ডিলটা ফাইনাল হয়েছে? হয়েছে। কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ। শ্রাবণ রুম থেকে বেরিয়ে গেল। কাব্য বিছানায় এসে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে আসে। শ্রাবণ সোফায় বসে রইল। আজকে বিকালে হিয়া ছাদে যেতে বলেছিল, কিন্তু দুপুরে যেই হুমকি দিয়েছিল মনে হয় না হিয়া আর আসবে। নিশ্চয়ই ভয় পেয়েই আসবে না। শ্রাবণ উঠে রুমে চলে গেল। ফোন চার্জে থাকা অবস্থাতেই হিয়াকে কল দিল। হিয়া মায়ের সাথে রান্না করছিল, তাই শুনতে পায়নি। হিয়ার মাথায়ও শ্রাবণের চিন্তায় ছিল। বিকেলে ছাদে আসতে বলেছিল, কিন্তু ও কেমন করে যাবে সামনে? দুপুরে যে বদনাম করেছিল সেগুলো সব শুনে নিয়েছে। হিয়া তার মাকে রান্নার কাজে হেল্প করে রুমে এলো। এসে ফোনটা হাতে নিতেই দেখলো শ্রাবণ আধা ঘন্টা আগে কল দিয়েছিল 9 বার। হিয়া কল ব্যাক করলো। শ্রাবণ ইচ্ছে করেই ধরলো না। হিয়া 3-4 বার কল দিল, শ্রাবণ রিসিভ করলো না। হিয়া মেসেজ দিল, হাই, কি করছেন? আজকে না আপনার সাথে দেখা করার কথা ছিল। অন্যদিন তো সাথে সাথেই কল ধরেন, আজ ধরছেন না কেন? ব্যস্ত নাকি? হিয়ার মনটা খারাপ হয়ে গেল। নিশ্চয়ই শ্রাবণ রাগ করেছে তখনকার কথায়, আর কল না ধরার কারণেও। না হলে তো কল ধরে। হিয়ার সাথে সাথে লিখলো, রাগ করেছেন আমার উপর, আই এম সরি। এই যে শুনছেন? শ্রাবণ শেষের মেসেজটা দেখে ছোট্ট করে একটা মেসেজ দিল, 5 মিনিটে ছাদে এসো। লিখে পকেটে ফোনটা ভরল শ্রাবণ। আয়নায় নিজেকে দেখে চুলগুলো ঠিক করে রুম থেকে বেরিয়ে গেল। হিয়াও কোনো উপায় না পেয়ে ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণ আগে ছাদে এসে দাঁড়িয়ে আছে। 10 মিনিট পেরিয়ে গেল, তবুও হিয়ার আসার নাম নেই। মেজাজটা চড়া হয়ে আছে শ্রাবণের। হিয়া ছাদে এসে শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। বুক ধরফর করছে। গলা খাকারি দিয়ে ডাকলো, হিয়া শুনছেন?
শ্রাবণ পেছনে ফিরে তাকিয়ে বলল, এত দেরি হয় এই কয়টা সিঁড়ি বেয়ে ওপরে আসতে? আসলে আসল নকল ছেড়ে এখন বলো কি সারপ্রাইজ দিতে চেয়েছিলে বৌজান? হিয়া মনে মনে বলল, এই রে কি বলবো এখন, কিছুই তো ভেবে আসিনি, কি করি এখন? হিয়া হাসফাস করতে করতে বলল, রাতে বলবো, এখন কিছু বলতে পারবো না। শ্রাবণ এগিয়ে এলো হিয়ার দিকে। হিয়া এক পা পিছিয়ে যেতেই শ্রাবণ এগিয়ে যেতে যেতে বাঁকা হেসে বলল, আমি একদম বউকে ভালোবাসতে জানি না, সময় দিতে জানি না, আবার আমার চরিত্র নিয়েও যেন কি বলছিলে, যে আমি মেয়ে নিয়ে ঘুরে বেড়াই? হিয়া কাদো কাদো মুখ নিয়ে বলল, না না, আমি আসলে বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে, বলেই এক দৌড়ে ছাদ থেকে নেমে গেল। শ্রাবণ হাসবে না হিয়াকে ডাক দিবে কিছুই বুঝতে পারছে না। হিয়া নিজেদের ফ্ল্যাটে এসে নিজের রুমে গিয়ে সোজা স্টাডি টেবিলে বসলো। সন্ধ্যার পরে কাব্য সেদিনের মতো আজও বড় ভাইকে নিয়ে হাঁটতে যাওয়ার জন্য বের হলো। কাব্য আগে নিচে নামলো। শ্রাবণ ফ্ল্যাটটা লক করে এসেছে। এদিকে কাব্যর সাথে নিচতলায় দেখা হয় হিয়া আর হামিদ শিকদারের। কাব্য এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? হামিদ শিকদার হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। কোথাও যাচ্ছেন নাকি? আর আপু কোথায় যাচ্ছ? হামিদ শিকদার বলল, হিয়া যাবে নেহার বাসায় নোট আনার জন্য, কালকে আবার প্রাইভেটে এক্সাম আছে। তুমি কোথায় যাচ্ছ? আসলে ওই যে পূর্ব দিকে একটা দোকান আছে না, হাঁটতে হাঁটতে সেখানেই যাব, আর ভাইয়ার সাথে যাবে, তাই ভাইয়ার জন্য ওয়েট করছি। এই মুহূর্তে একজন লোক আসে ওদের সামনে। লোকটা এসে হামিদ শিকদারের সাথে কথা বলে, একটা মামলার বিষয়ে কথা বলতে এসেছে। হামিদ শিকদার হিয়ার দিকে তাকিয়ে বলেন, হিয়া তুমি একা যেতে পারবে না? মাত্র 5 মিনিটের রাস্তা, আমি তোমাকে সময় দিতে পারলাম না আম্মু। ঠিক আছে, যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে হামিদ শিকদার কাব্যকে বলে উঠলেন, কাব্য তোমার তো পূর্ব দিকের ওই দোকানটাতে যাওয়া হবে, সেখানেই নেহাদের বাড়ি, তোমরা একটু নেহাকে সাথে নিয়ে যেও। সেক্ষেত্রে হামিদ শিকদারের মনে হচ্ছে না শ্রাবণ আর কাব্য খারাপ, যথেষ্ট সম্মান করে, ভালো আছে, ব্যবহারও ভালো। তাছাড়া ওরা যখন একই রাস্তা দিয়ে যাবে তখন একসাথে গেলে মন্দ হয় না। শ্রাবণের সাথে যেতে হবে বলে হিয়া অসহায় দৃষ্টিতে তাকালো। হামিদ শিকদার হেসে বললেন, হিয়া ওরা যথেষ্ট ভালো আছে, সম্মানও করে, আর একটু রাস্তা, ওরা সাথে গেলে ভয় থাকবে না। কাব্য পাশ থেকে বলল, আঙ্কেল চিন্তা করবেন না, আমার বোন নেই, ওকে আমি বোনের মতোই দেখি, তা তো জানেনি, ওকে সেফলি নিয়ে যাব, আবার সেফলি নিয়ে আসবো। হামিদ শিকদার হেসে বললেন, ওকে তোমরা সাবধানে যেও, আমি আসছি। নিচতলা একটা ড্রয়িং রুম আছে। হামিদ শিকদার লোকটাকে সাথে নিয়ে সেখানে চলে গেলেন। শ্রাবণও নিচে এসে দারোয়ানকে চাবি দিয়ে বের হলো। রাস্তায় এসে কাব্য আর হিয়াকে দেখে একটু অবাক হলো, তবে প্রকাশ করলো না। কাব্য কাছে এসে সংক্ষেপে শ্রাবণকে সবটা বলল। এরপরে তিনজনে হাঁটা দিল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে হাঁটা দিল। শ্রাবণ আর হিয়া একসাথেই যাচ্ছে। কাব্য পেছনে যাচ্ছে, নয়তো আবার একেবারে সামনে যাচ্ছে। রাস্তাটায় কোনো কোলাহল নেই, নিরিবিলি একটা রাস্তা, আর এই টাইমে সবাই ইফতার করে যে যার মতো রেস্ট নিচ্ছে। লোকজন তেমন নেই, আরো সুন্দর লাগছে পরিবেশটা। শ্রাবণ হিয়ার কাছাকাছি এসে হাত ধরলো। হিয়া সংকোচ ভরা চোখে তাকালো। শ্রাবণ হেসে বলল, বিশ্বস্ত হাত, ছেড়ে দেবে না কখনো। হিয়া ইতস্ত নিয়েও শ্রাবণের হাতে হাত রাখলো। শ্রাবণ হিয়ার হাত ধরে হাঁটতে হাঁটতে মনের খুশিতে গুনগুন করে গান বলতে শুরু করল।